আচ্ছা, এখানে খতিয়ান করতেছি হচ্ছে 28 নম্বর। এখানে লেখা আছে ফ্রেশ ভেজিটেবলস এর স্বত্বাধিকারী জনাব সানজানা একজন পাইকারি সবজি ব্যবসায়ী। হ্যাঁ, তো এখানে 2020 সালের সেপ্টেম্বর মাসে তার ব্যবসায় সংঘটিত লেনদেন সমূহ। এখন 7 তারিখে কী লেখা আছে? সেপ্টেম্বর মাসের যে সবজি আড়তের কাছে বিক্রয়, কার কাছে? মাসুম সবজি আড়তের কাছে। দোকানদারের নাম কি? আচ্ছা, এই দোকানে আমরা কাজ করতেছি হচ্ছে ফ্রেশ ভেজিটেবলস। হ্যাঁ, বিক্রি করছে কার কাছে? মাসুম সবজি আড়তের কাছে বিক্রি করছে কত টাকা? 2,20,000 টাকা। এবং যার মধ্যে হচ্ছে কি 50% হচ্ছে নগদে বিক্রি করছে, আর বাকিতে করছে কত পার্সেন্ট? 50%। তারপর হচ্ছে কি 13 তারিখে কি বলছে? রংপুরের সালাম সবজি আড়ত, রংপুরের সালাম সবজি আড়তের কাছে মানে কাছ থেকে নগদে আলু ক্রয় করছে 1,80,000 টাকা। নগদে আলু ক্রয় করছে 1,80,000 টাকা। তারপরে 18 তারিখে বলছে মানসম্মত না হওয়ায় শিম ফেরত আসলো 10,000 টাকা। এই শিম ফেরত, এটা হচ্ছে গিয়ে তার মানে বিক্রয় ফেরত 10,000 টাকা। তারপরে হচ্ছে গিয়ে 30 তারিখে বলছে শ্রমিকের মজুরি প্রদান 3,000 টাকা। তাহলে শ্রমিকের মজুরি প্রদান, এখন এগুলো প্রত্যেকটা জাবেদা আমরা এমনি এমনি একটু ভাবি। সেটা হলো গিয়ে ধর বিক্রয়, তো মাসুম সবজি আড়তের কাছে বিক্রয় করছে 2,20,000 টাকা। এটা জাবেদা হচ্ছে গিয়ে আমার নগদান হিসাব ডেবিট, এটা জাবেদা হচ্ছে নগদান ডেবিট, আর বিক্রয় হচ্ছে গিয়ে ক্রেডিট। এখন এখানে আরেকটা আছে, সেটা হচ্ছে গিয়ে ধারেও বিক্রয় করছে। তাহলে এই জন্য কী হবে? ধারে বিক্রয় করলে দিনাদার ডেবিট হয়, তাহলে নগদান ডেবিট, এদিকে দিনাদারও ডেবিট। তাহলে নগদান ডেবিট, দিনাদার ডেবিট, আর হচ্ছে বিক্রয় ক্রেডিট। আবার এখানে সালাম সবজি আড়তের কাছে কী হয়েছে? নগদে আলু ক্রয় করছে তার থেকে, তো আমরা জানি কি ক্রয় ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, যেহেতু নগদ টাকায় ক্রয় করছে। সিম ফেরত আসছে, এখন সিম ফেরত আসলে এটা যাবে কী হবে? বিক্রয় ফেরত যেহেতু, তাইলে হবে আমার বিক্রয় ফেরত ডেবিট, আর সাধারণত দেনাদার থেকেই বাদ যাবে, নগদ টাকা কখনো ফেরত হয় না। তাইলে কি হবে? বিক্রয় ফেরত ডেবিট আর দেনাদার হিসাব ক্রেডিট, শেষ। তারপর হচ্ছে গিয়ে শ্রমিকের মজুরি প্রদান 3,000 টাকা, এটা যাবে হবে গিয়ে মজুরি ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এখন আমার রিকোয়ারমেন্ট হচ্ছে ফ্রেশ ভেজিটেবলসের নিট বিক্রয়ের পরিমাণ। নিট বিক্রয় কীভাবে বের করব? বিক্রয় থেকে আমি যদি বিক্রয় ফেরত বাদ দিই, তাহলেই আমার নিট বিক্রয় বের হয়ে যাবে। এটা তো খুবই সিম্পল। এখন আমরা কীভাবে বের করবো? দেখ, এখানে আমার লেখা আছে হচ্ছে গিয়ে বিক্রয় 2,20,000 টাকা। এখন কত পার্সেন্ট বাকিতে, কত পার্সেন্ট নগদে, ইট ডাজন্ট ম্যাটার। তাহলে কি নগদ থেকে মানে বিক্রয় থেকে আমি বিক্রয় ফেরত বাদ দিয়ে দেবো, শেষ। তাইলে এটা আমার হিসাব হয়ে গেল। সেটা কি? নিট বিক্রয়। তাহলে নিট বিক্রয় হচ্ছে গিয়ে এই ছোটোখাটো একটা ঘর দিয়ে দিব, শেষ। তাহলে আমার প্রথমে বিক্রয় হলো হচ্ছে গিয়ে 2,20,000, মাইনাস হবে কি ফেরত 10,000 টাকা। তাহলে থাকে 2,10,000 টাকা। এই অঙ্ক হচ্ছে শেষ। আচ্ছা, মূল অঙ্ক আসলে ওইটা না, মূল অঙ্ক হচ্ছে এখানে যে ফ্রেশ ভেজিটেবলসের প্রাপ্য হিসাব মানে দেনাদার হিসাব। প্রাপ্য হিসাব মানে কি? দেনাদার হিসাব, আর হচ্ছে নগদান হিসাব। প্রাপ্য হিসাব আর নগদান হিসাব টি ছকে করতে বলছে। এখন আমরা মনে মনে একটা রাফ করছিলাম, সেটা হলো কি ওই যে জাবেদাটা রাফ করছিলাম, এই যে আমরা একটু দেখ, সেটা হলো কি এই তারিখের 1 তারিখের জাবেদাটা রাফ করছিলাম। সেটা হলো নগদান হিসাব, দেনাদার হিসাব, আর বিক্রয় হিসাব ক্রেডিট। কত টাকা নগদান? যেহেতু অর্ধেক অর্ধেক বলছে, তাহলে 1,10,000 টাকা ডেবিট, দেনাদার 1,10,000 টাকা ডেবিট, বিক্রয় 2,20,000 টাকা ক্রেডিট। এরপর আরেকটা রাফ ছিল কি, আমরা যদি মনে মনে হিসাব করি নগদে আলু ক্রয়, যেহেতু আমাদের নগদান দরকার, এই জন্য নগদের টাকাটা হিসাব করে দিয়ে দিব। সেটা হলো নগদ ক্রয় ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, ক্রয় ডেবিট, নগদান ক্রেডিট 1,80,000 টাকা করে, 1,80,000 টাকা। আর একটা কি আমার হচ্ছে কি শ্রমিকের মজুরি, ও না, সিম ফেরত আসলো 10,000 টাকা। তো এটা রাফ কি ছিল আমাদের? এটা রাফ ছিল আমাদের বিক্রয় ফেরত ডেবিট, বিক্রয় ফেরত ডেবিট, আর হচ্ছে দেনাদার ক্রেডিট। এখন দেনাদারকে আমরা আরেকটা নামে লিখতে পারি, সেটা হচ্ছে কি প্রাপ্য হিসাব। দেনাদারকে আমরা আরেকটা নামে লিখতে পারি প্রাপ্য হিসাব দিয়ে, দেনাদারকে আরেকটা নামে লিখতে পারি প্রাপ্য হিসাব দিয়ে। তাই বিক্রয় ফেরত আসছে কত হাজার টাকা? 10,000 টাকা, এই যে 10,000 টাকা। তারপরে আছে আমাদের আরেকটা বাকি ছিল, সেটা হলো শ্রমিকের
মজুরি প্রদান। আরটা বাকি ছিল সেটা হলো আমাদের শ্রমিকের মজুরি প্রদান। তাহলে শ্রমিকের মজুরি যাবে দেখি, মজুরি ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। মজুরি হচ্ছে কি 3,000 টাকা। এখন এটা পরীক্ষার খাতায় রাফ করতে হবে। পরীক্ষার খাতায় তুই যদি না পারস তাহলে কী করতে হবে, রাফ করতে হবে। এটা যে তোর একদম খাতার মধ্যে অ্যান্সার দিতে হবে এমন কিন্তু না, খাতায় এটা অ্যান্সার দেওয়া যাবে না, এখানে শুধু খতিয়ান চাইছে, ঠিক আছে। এখন আমার করতে বলছে কি নগদান হিসাব আর এই যে প্রাপ্য হিসাব আর নগদান হিসাব, ঠিক আছে। তাহলে আমি এখন টি শক করতে বলছো, আচ্ছা এটা কি করতে বলছে, টি শক করতে বলছে। তাহলে দেখ টি শক হচ্ছে নিয়ম আমার এই জায়গার নিয়ম হবে প্রথমে দুটো ভাগ হবে, তারপরে কি তারিখ বিবরণ যাবে 20টা টাকা, তাই না। তারিখ বিবরণ যাবে 20টা টাকা, এই আমার ঘর শেষ। এখন আমার প্রথমটা হবে কি নগদান হিসাব, প্রথমটা হবে নগদান হিসাব, নগদান হিসাব লিখতে হবে। তবে এখানে তারিখ বিবরণ, তারপরে হচ্ছে কি যাবে 20টা টাকা, তারিখ বিবরণ যাবে 20টা টাকা। এখন আমার এখানে যে রাফ করছিলাম মনে আছে যে নগদান, আমার খতিয়ানের নিয়ম হচ্ছে গিয়ে ডেবিট এবং ক্রেডিট পাস হয়। ডেবিটের দুইটা হিসাব করার দরকার নেই, ডেবিট এবং ক্রেডিট। আমার ডেবিটে আছে নগদান, ক্রেডিট আছে বিক্রয়। ডেবিটে আছে নগদান, ক্রেডিট আছে বিক্রয়, দেনাদার মাঝখানে ধর আমরা নাই, ঠিক আছে। তাহলে নগদান বিক্রয়ের হিসাব হবে এখন। তাহলে যেহেতু আমার হচ্ছে বিক্রয় নগদ টাকাটা ওই পরিমাণ নগদ টাকা গেছে এই জন্য, তাহলে আমার কি হবে নগদান হিসাব লিখতেছি, তার মানে আমার বিক্রয় লিখতে হবে। নগদ যেহেতু ডেবিট তাহলে আমার ডেবিট পাশে এখানে ডেবিট লিখতে হবে, আর এইখানে লিখতে হবে হচ্ছে ক্রেডিট। তাহলে নগদান যেহেতু ডেবিট তাহলে আমার বিক্রয় লিখতে হবে কোন করে, ডেবিট ঘরে। বিক্রয় ডেবিট ঘরে লিখলাম কত টাকা, 1,10,000 টাকা। কারণ আমার নগদ থেকে গেছে কত টাকা, নগদ থেকে গেছে 1,10,000 টাকা, নগদ থেকে গেছে 1,10,000 টাকা। আর বিক্রয় 2,20,000 টাকা গেছে নাকি না গেছে এটা কোনো দেখার বিষয় না এই মুহূর্তে, কারণ আমি নগদান করতেছি। আচ্ছা বিক্রয় 1,10,000 টাকা, তারপরে নগদান কোন জায়গায়, পরে নগদান 2 নম্বরে, নগদান হচ্ছে ক্রেডিট, ক্রয় ডেবিট। এখন নগদান যেহেতু ক্রেডিট, ক্রয়টাকে আমার ক্রেডিট ঘরে নিতে হবে 1,80,000 টাকা। তাইলে ক্রয় আমি নিলাম ক্রেডিট 1,80,000 টাকা, শেষ। এরপরে আরেকটা নগদান আছে কোথায়, এই যে মজুরি। তাহলে এবার নগদান যেহেতু ক্রেডিট, মজুরিও ক্রেডিট ঘরে 3,000 টাকা যাবে, তারিখ বসিয়ে নিবি, মজুরি 3,000 টাকা। এখন এইখানে ব্যালেন্স সিডিবিডির নিয়ম হচ্ছে যেই পাশে টাকা বেশি থাকবে সেই পাশের টাকা আগে লিখতে হবে, যেই পাশে টাকা বেশি থাকবে সেই পাশের টাকা আগে লিখতে হবে। তাইলে আমি লিখলাম এখানে 1,80,000 আর এখানে 1,10,000, তার মানে বড়, তাহলে 1,83,000। তাহলে দুই পাশে আমি 1,83,000 লিখে ফেললাম। আচ্ছা এখন ব্যালেন্স সিডি আর বিডি বের করতে হবে, যেই পাশে কম সেই পাশে হচ্ছে ব্যালেন্স সিডি লিখতে হবে। এটা হচ্ছে 31 তারিখে লিখতে হবে, যেই মাসের অঙ্ক সেই মাসের শেষের দিন আসলে। আচ্ছা ব্যালেন্স সিডি 1,83,000 1,10,000, তাহলে হবে 73,000 টাকা। তাহলে পরের মাসের 1 তারিখে হবে ব্যালেন্স বিডি, ব্যালেন্স বিডি হবে ওই সেম টাকাটা, এই 73,000 টাকাটা আবার সেম হবে কি বিডি, বিডি। এই হচ্ছে কি আমার নগদান হিসাবের অঙ্ক। এখন এই সেইমভাবে হচ্ছে আমাকে প্রাপ্য হিসাবের অঙ্কটাও করতে হবে, প্রাপ্য হিসাব। এখন এই প্রাপ্য হিসাব এখানে কেমন করতে হবে, ওই সেমভাবে টি শকের ঘর করতে হবে আমাকে। তারিখের জন্য বেশি বড় জায়গা রাখার দরকার নাই, টাকার জন্য একটু ঘর ঘর থাকলে হবে, যাবে 20টার জন্য একটু চিকন ঘর থাকলে হবে। ডেবিট ক্রেডিট এখানে আমার দরকার নাই, তারিখ বিবরণ যাবে 20টা টাকা, তারিখ বিবরণ যাবে 20টা টাকা। প্রাপ্য হিসাব আমার ছিল প্রথম তারিখে ছিল কি বিক্রয়ের নামে একটা ডেবিট হচ্ছে দেনাদার, ক্রেডিট হচ্ছে বিক্রয়। তার মানে কি আমার হিসাব করতে হবে দেনাদার এবং বিক্রয়ের সাথে। এবার আমার ধরতে হবে নগদান নাই, তাহলে দেনাদার আর বিক্রয়। আমার কি দেনাদার ডেবিট, তাহলে বিক্রয়টাকে কোনখানে নিতে হবে, আমার
ডেবিট ঘরে নিতে হবে 1,10,000 টাকা, আর কোনো কিছু করতে হবে না। তারপরে আছে দেনাদার, আরেকটা ঘর আছে বিক্রয় ফেরত নিয়ে। তাইলে আমার যেহেতু দেনাদার ক্রেডিট, তাইলে আমার ক্রেডিট ঘরে 10,000 টাকা বসিয়ে দিতে হবে। কি নামে? বিক্রয় ফেরত নামে। বিক্রয় ফেরত 10,000 টাকা। এবার আমার টাকা কোন পাশে বেশি? এবার হচ্ছে এই পাশে বেশি, তাহলে আমার ব্যালেন্স সিডিবিডি হিসাব করতে হবে। এই পাশে যেহেতু বেশি, এই পাশে টাকাটা লিখে ফেললাম 1,10,000 টাকা, এ পাশে 1,10,000 টাকা। এখন ব্যালেন্স সিডি মাসের শেষ তারিখে, যেহেতু সেপ্টেম্বর 30 তারিখ, ব্যালেন্স সিডি এটা হচ্ছে 1,00,000 টাকা। যেহেতু 1,00,000 টাকা শর্ট আছে, তাহলে পরের মাসের 1 তারিখে ব্যালেন্স বিডি হবে অপোজিট সাইডে, যে পাশে টাকা বেশি ছিল। তাহলে ব্যালেন্স বিডি 1,00,000 টাকা। এই হচ্ছে গিয়ে সাধারণ জাবেদা। এগুলো হচ্ছে কি সাধারণ জাবেদা, ও সরি সাধারণ খতিয়ান। এটা হচ্ছে সাধারণ খতিয়ান। এখন সহকারী খতিয়ান কি? সহকারী খতিয়ান হলো কোনো ব্যক্তির নামে কোনো একটা হিসাব। সহকারী খতিয়ান হলো কোনো ব্যক্তির নামে হিসাব করা, কোনো ব্যক্তির নামে খতিয়ান করা, ব্যক্তির নামে। এখন ব্যক্তির নামে কেমন হিসাব হয়? যখন হচ্ছে দেনাদার এবং পাওনাদার, মানে বাকিতে ক্রয় বিক্রয় হয়। বাকিতে ক্রয় বিক্রয় হলে কি হয়? সহকারী খতিয়ান হয়। আদারওয়াইজ এই সহকারী খতিয়ান হয় না। এখন যেহেতু এখানে একটা আছে, আমি সেজন্য লিখতেছি যে মাসুম সবজি আড়তের কাছে, এই যে মাসুম সবজি আড়তের কাছে বিক্রয় করছে 2,20,000 টাকা। তার মধ্যে কিন্তু যে 50% ধারে, তার মানে কি এই যে 50% যে ধারে করছে, এটা দিয়ে আমরা কি করতে পারি? একটা সহকারী খতিয়ান করতে পারি। কারণ তার কাছ থেকে আবার 10,000 টাকার মালামাল ফেরত আসছে, আমরা এখান থেকে একটা সহকারী খতিয়ান বের করতে পারি। এখানে আমরা ওই চলমান যে থেকে ক্রয় বিক্রয় এগুলো করার দরকার নেই, আমরা একটা সহকারী খতিয়ান করি এখান থেকে। সেটা হলো সহকারী খতিয়ান কার নামে হবে? মাসুম সবজি আড়ত। এখানের নাম হবে মাসুম সবজি আড়ত, কারণ সহকারী খতিয়ান ব্যক্তির নামে হয়। মাসুম সবজি আড়ত, বা এখানে ওনার নাম হচ্ছে আসলে দেনাদার অ্যাকচুয়ালি উনি। এখানে ব্র্যাকেট দিয়ে লিখলে হবে না, লিখলে সমস্যা নেই। আমরা এখানে এটা চলমান যে থেকে করি, দেখি কেমনে হয়। অত বেশি ইম্পর্টেন্ট না। চলমান যে সরকার দাগ কাটা হয়ে গেছে। এখানে জাস্ট কি ডেবিট টাকা, ক্রেডিট টাকা। এখানে আছে জের, সেমভাবে ডেবিট ক্রেডিট, জাবেদা বিবরণ, আর আছে তারিখ। আচ্ছা, তাহলে তারিখ, বিবরণ, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, জের, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। এখন মাসুম সবজি আড়ত, যেহেতু দেনাদার হিসাব করতেছি, এখন ওই মাসুমের বিপরীতে যা আছে সেইটা লিখতে হবে। মানে মূলত এই দেনাদার হিসাবটাই আরেকবার মাসুমের নাম, শুধু মাসুমের জন্য যেটা সেইটা করতেছে। এখন অনেক সময় হয় কি, ধর মাসুমের নাম লেখা আছে, ধর সালামের নাম লেখা থাকবে, জব্বারের নাম লেখা থাকবে। এখন সব দেনাদার তো আর এক না। মাসুমের কাছে আমি পাবো ধর 2 লাখ, তারপর ধরো সালামের ধারে পাবো আমি 1 লাখ। তো এই জন্য ওই যে প্রত্যেকজনের হিসাবে কতজন টাকা, মানে কার থেকে কত টাকা পাবো, সেটার জন্য আমার হচ্ছে সহকারী খতিয়ানটা দরকার হয়। এখন এখানে একজনের নাম, তো এই জন্য কনফিউশন হতে পারে যে তুই যে সবগুলো দেনাদারিতে লিখে ফেলছিস, বিষয়টা এমন না। মাসুমের নাম এখানে একটা অঙ্ক আছে, আমি মাসুমের অঙ্কগুলো এখানে নিয়ে আসবো। তাহলে মাসুম হচ্ছে কি, আমি মাসুমের থেকে পাবো 1,10,000 টাকা ধারে যেহেতু করছি। অপোজিটে ছিল কি আমার বিক্রয় ছিল, তাহলে আমার কি ছিল? দেনাদার কি ছিল? ডেবিট। আমার 1,10,000 টাকা ডেবিট হয়ে গেল। এবার সে 1,10,000 টাকা আবার সেমভাবে বসিয়ে দিলাম। আরেকটা ছিল বিক্রয় ফেরত মাসুমের নামে, যে মাসুমের থেকে ওই যে ফেরত আসলো পণ্য, বিক্রয় ফেরত। এবার ক্রেডিট 10,000 টাকা, এখানে হবে 1,00,000 টাকা। এই যে সহকারী খতিয়ান, এটা শেষ। এখন আমি আরেকটা সহকারী খতিয়ান বোঝার জন্য আমি তোকে দিয়ে দিচ্ছি। সেটা হলো গিয়ে একটা অঙ্ক, দেখি সহকারী খতিয়ান পাই কিনা। সাধারণ খতিয়ানে বেশি থাকে, সহকারী খতিয়ান থাকে না। আচ্ছা দেখ, এখানে 36 নম্বর যে অঙ্কটা, এই 36 নম্বর অঙ্কে কি বলছে দেখতো? বলছে উপযুক্ত লেনদেনের ভিত্তিতে সহকারী খতিয়ান প্রস্তুত করো। একটা সহকারী খতিয়ান প্রস্তুত করতে বলছে। এখন সহকারী খতিয়ান প্রস্তুত করতে বলছে লেনদেনের ভিত্তিতে। এখানে অ্যান্সারগুলো যদি যাই, দেখ এখানে লেখা আছে অভি ব্রাদার্স। কি নাম লেখা আছে? অভি ব্রাদার্স। এখানে মনে আরও 2জনের নাম আছে। দেখ এইখান থেকে যদি দেখতে পারোস, দেখাচ্ছে
বিশ্বজিৎ স্টোর। একটা হচ্ছিল অভি ব্রাদার্স, আর একটা হচ্ছিল কি, আর একটা আছে হচ্ছে বিশ্বজিৎ স্টোর। এখন দুইজনের নামে হচ্ছে আলাদা আলাদা হিসেবে হয়েছে। এখন অভি ব্রাদার্স কী করছে দেখ, বলছে অভি ব্রাদার্স হতে 3,000 টাকা দরে 40 বস্তা চাল ক্রয় করছে, যার কারবারি ব্যাটটা হচ্ছে কি 2%, চালান নম্বর 113, আর লেবার খরচ আছে হচ্ছে 200 টাকা। তারপর হচ্ছে বিশ্বজিৎ স্টোর হতে 20 টাকা দরে 1000 কেজি গম ক্রয় করছে, চালান নাম্বার 223। আমার এটা দরকার নেই, এটা হচ্ছে আমার কোড়া যাবে বিক্রয় যাবে করার সময় দরকার আছে, আপাতত এগুলো দরকার নেই, তবে কারবারি ব্যাটটা আমার দরকার আছে। আচ্ছা, অভি ব্রাদার্সকে 2 বস্তা চাল নষ্ট থাকার কারণে ফেরত। তার মানে কি, যে 2 বস্তা চাল ফেরত, এই নমুনাভাবে না হওয়ায় 100 কেজি গম বিশ্বজিৎ স্টোরকে ফেরত দেওয়া হলো। তার মানে আমি প্রথমে ক্রয় করছি, তারপর ফেরত দিছি, বিক্রয় করছি, সেখান থেকে আবার ফেরত আসছে নাকি না? ও, দুইটাই ক্রয় করছি, দুইটাই ফেরত দিছি। তাহলে আমার কি করতে হবে, সহকারী খতিয়ান এখন কীভাবে করতে হবে দেখ। সহকারী খতিয়ান যদি আমি অভি ব্রাদার্সের কথা চিন্তা করি, অভি ব্রাদার্স সহকারী খতিয়ান যেহেতু হিসাবে হয় নিজের নামে, চলমান যে অঙ্ক করবি এইসব অঙ্ক ওই হাবিজাবি অঙ্ক করার দরকার নাই, টিসক করার দরকার নেই। আচ্ছা, এখানে আর ঘর কাটা দরকার নাই, আর কিছু লেখার দরকার নেই। তাহলে অভি ব্রাদার্স আমরা জানি বাকিতে ক্রয় করলে যাবে দেওয়া হয় কি, ক্রয় ডেবিট আর হচ্ছে পাওনাদার ক্রেডিট হয়। এখন যেহেতু অভি ব্রাদার্স একজন পাওনাদার অপশন এখানে লিখে ফেলছি, তাইলে আমার ওই ক্রয়ের পাওনাদারের বিপরীতে যে ক্রয়টা আছে সেই ক্রয়টা এখানে লিখব। ক্রয় লিখলাম। এখন অভি ব্রাদার্সের কত টাকা, অভি ব্রাদার্সের হচ্ছে 3,000 টাকা দরে 40 বস্তা, তার মানে হচ্ছে 1,20,000 টাকা, যেখানে তার কারবারি বাট্টা আছে কত পার্সেন্ট, 2%। এখন 1,20,000 টাকা থেকে 2% বাদ গেলে থাকে কত টাকা থাকে হিসাব করতে হবে। ধর আরে চার্জিং 1,20,000 আর হচ্ছে 2400 টাকার মতো মনে হয় থাকে। তাহলে 2,400 টাকা, 1,20,000 টাকা থেকে যদি বাদ যায় থাকে হচ্ছে গিয়ে 17,600 টাকা মনে হয়, 1,17,600 টাকা। এখন এই লেবার খরচ আছে এখানে কত, 200 টাকা, এইটাও লাগবে। তার মানে সব মিলে আমার ক্রয় করতে খরচ হচ্ছে 1,17,800 টাকা। তার মানে আমার এখানে ক্রয় লিখতে হবে কত, পাওনাদের যেহেতু ক্রেডিট, তাহলে আমার ক্রয় লিখতে হবে 1,18,000 টাকা ক্রেডিট, ওই কিনে 17,800 টাকা, 1,17,800 টাকা ক্রেডিট। এই পাশে লিখতে হবে 1,17,800 টাকা। এখন আমার মূলত একটা ফেরত ছিল, ফেরতটা কোথায়, এখানে হচ্ছে যে অভি ব্রাদার্সকে 2 বস্তা চাল নষ্ট টাকায় ফেরত দেওয়া হলো। এখন 2 বস্তা চালের দাম কত, 2 বস্তা চালের দাম হচ্ছে 3,000 টাকা করে, 6,000 টাকা। কিন্তু আমার যে 2% যে খরচটা গেছে, মানে বাট্টা দিছিল, সেই বাট্টার টাকা আমি আর দিব না। তাহলে 6,000 টাকার থেকেও 2% আবার বাদ দিয়ে দেবো। 6,000 টাকার 2% হয় 120 টাকা হয়, তাইলে হয় হচ্ছে গিয়ে 6,000 টাকা 2% হয় 120 টাকা, বাদ গেলে থাকে 5,880 টাকা। তাইলে আমাকে এখন কি করতে হবে, ক্রয় ফেরত, যেহেতু এবার পাওনাদার ডেবিট ছিল, ক্রয় ফেরত এই যে 5,880 টাকা, 5,880 টাকা যে ডেবিট ছিল, মানে কি যেন ডেবিট পাশে বসাতে হবে। তাহলে 1,17,800 থেকে 5,880 বিয়োগ দিলে কত থাকে, 12,000, 11,920 টাকা মনে হয়, 1,11,920 টাকা থাকে। এই যে, তার মানে অভি ব্রাদার্সের সহকারী খতিয়ান শেষ। এরপর বলছে বিশ্বজিৎ স্টোরের কথা, একদম সেমভাবে এই অঙ্কটাও করতে হবে। এখানে জের হবে ডেবিট ক্রেডিট। এখন বিশ্বজিতের ক্ষেত্রেও কি একই কাহিনী হয়েছে, কি হইলো, বিশ্বজিৎ থেকে 20 টাকা ধরে 1,000 কেজি গম, তার মানে কত টাকা, 20,000 টাকা ব্যবসায়িক বাট্টা, মানে কারবারি বাট্টা 2%। এখন 20,000 টাকার থেকে তুই 2% বাদ দিবি, এখন হচ্ছে 20,000 টাকার 2% হয় 400 টাকা, তাহলে আমার হচ্ছে গিয়ে 19,600 টাকা। তাহলে ক্রয় ডেবিট পাওনাদার ক্রেডিট, তাই না? তাহলে ক্রয় লিখলাম, পাওনাদার কে, বিশ্বজিৎ, এই জন্য কি আর পাওনাদার হিসাবটা লিখতে হবে না, পাওনাদার। তাহলে বিশ্বজিৎ ক্রয়, পাওনাদার কি, ক্রয় ডেবিট পাওনাদার ক্রেডিট। তাইলে আমি তো ভিডিও করতেছি,
আচ্ছা, তাহলে ক্রয় ডেবিট, পাওনাদার ক্রেডিট। তাহলে পাওনাদার যেহেতু ক্রেডিট, ক্রয়টাকে ক্রেডিট করে দিব কত, 19,600 টাকা। ক্রেডিট ঘরে সেমভাবে 19,600 টাকা বসিয়ে দিব। তারপরে ফেরত গেছিল আবার দেখ, সেটার নমুনা মাফিক না হওয়ায় 100 কেজি গম বিশ্বজিৎ স্টোরকে ফেরত দেওয়া হলো। তাহলে 100 কেজি গম কেমনে বুঝলাম, 1000 কেজি গম হচ্ছে 20 টাকা করে, তাহলে 100 কেজি গম 20 টাকা করে হিসাব কর, 2000 টাকা। সেখান থেকে আবার 2% বাদ যাবে, তাহলে কত হয়, 40 টাকা, 1960 টাকা মনে হয়, 1960 টাকা বাদ যাবে এখান থেকে। তাহলে ক্রয় ফেরত, ক্রয় ফেরত 1960 টাকা। এবার 19,600 থেকে 1960 টাকা বিয়োগ দিলে কত থাকে জানি না, 19,600, 18,000, এই 17,000 সামথিং হয়, হিসাব করে নিস। আচ্ছা, তাহলে এই হচ্ছে গিয়ে সহকারী খতিয়ান। তাহলে সাধারণ খতিয়ান আর সহকারী খতিয়ানের পার্থক্য কোন জায়গায়? সাধারণ খতিয়ান হচ্ছে প্রত্যেকটা খতিয়ানের প্রত্যেকটা হিসেবের জন্য আলাদা আলাদা করে হিসাব হয়। হ্যাঁ, এখানে দেখলে বুঝতে পারবি। ধর এখানে হচ্ছে একটা খতিয়ান, এই দেখ সহকারী খতিয়ান, এই দেখ সহকারী খতিয়ান সুমন ফার্মেসি। সুমন ফার্মেসির নামে যদি ক্রয় ফেরত থাকে, ক্রয় ফেরত, এই যে সুমন ফার্মেসি, ক্রয়, ক্রয় ফেরত, ওর নামে যতগুলো ক্রয় থাকবে, সুমনের নামে যতগুলো ক্রয় ক্রয় ফেরত থাকবে সবগুলো আসবে। তারপর বলছে পুরান মেডিকেয়ার, এবার পুরানের নামে যা যা থাকবে সবগুলো এখানে আসবে। তারপর বলছে প্রীতম ফার্মা, ওর যদি ক্রয় বিক্রয় দিনাদার মিনাদার যা আছে, প্রীতমের নামে যা যা থাকবে সব এখানে আসবে। নিলয় ড্রাগস, নিলয় ড্রাগস এখানে ওর নামে যা যা আছে সব কিছু আসবে। এই তো। আর সাধারণ খতিয়ান কি, এখানে আবার সাধারণ খতিয়ান দেখি, দেখ সাধারণ খতিয়ান, সাধারণ খতিয়ান কি মূলধন হিসাব, বিক্রয় হিসাব, সাধারণ খতিয়ান কি মূলধন, বিক্রয়, দেনাদার, পাওনাদার, তারপর কি মজুরি, বেতন, যত খরচ আছে, যত আয় ব্যয় যা আছে সব কিছু কি সাধারণ খতিয়ান, চলমান যে ছক, টি ছক সব জায়গায় নেওয়া যাবে। কিন্তু সহকারী খতিয়ানে শুধু ক্রয় বিক্রয়, মানে ক্রয় বিক্রয়, দেনাদার, পাওনাদার কখন, যখন বাকিতে হবে, যখন বাকিতে হবে। এই তো টোটাল খতিয়ান। আর বাকি ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা তো সহজ। এই যে ক্রয় জাবেদা কি, ক্রয় জাবেদা শুধু একটা জিনিস ইম্পর্টেন্ট মনে রাখবি, সেটা হচ্ছে ক্রয় ডেবিট, পাওনাদার ক্রেডিট। আর কি এখানে হচ্ছে ওর বাকিতে যেটা ক্রয় করছে সেটা শর্ত দিয়ে দিয়ে শেষ। বিক্রয় জাবেদার ক্ষেত্রে বিক্রয় জাবেদা লিখা, এখানে ডেবিট হিসাব খাত, আর জাস্ট দেনাদার ডেবিট, বিক্রয় ক্রেডিট, এই বিক্রয় জাবেদা, ক্রয় জাবেদা। খতিয়ানের চ্যাপ্টারে এতটুকু, আর কিছু না।